আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অঙ্ক দেখব ফাইনাল অ্যাকাউন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায় থেকে অঙ্ক দেখব। অঙ্কটি অনেক বড় একটা অঙ্ক। এটি এসেছিল জেআইবিবি জুন 2016 সালে এটি এসেছিল। অনেক বড় একটা অঙ্ক। অঙ্কতে চাওয়া হয়েছে 6টি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, অনেকগুলো চাওয়া হয়েছে এক অঙ্কের মাঝে। তো চলুন শুরু করি। দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মেসার্স সোনিয়া ট্রেডার্স অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2015। নিম্নের ট্রায়াল ব্যালেন্সটি মেসার্স সোনিয়া ট্রেডার্সের ডিসেম্বর 31, 2015 তারিখে। মেসার্স সোনিয়া ট্রেডার্স ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2015। এই ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এখানে। এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কী কী অ্যাকাউন্ট ছিল সেটা এখানে দেওয়া আছে। বিল্ডিং ছিল, ফার্নিচার অ্যান্ড ফিটিং ছিল, পার্সেস অ্যান্ড সেলস ছিল, ইনভেন্টরি ছিল, অ্যালাউন্স ফর ব্যাড ডেবস, 10% লোন 1/7/15, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্যারিজ আউটওয়ার্ড, স্টোর এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, রেন্ট ইনকাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স, 10% ইনভেস্টমেন্ট, সোনিয়া ক্যাপিটাল, সোনিয়া ড্রয়িং, ব্যাংক ব্যালেন্স। এই হিসাবগুলো আমাদের এখানে দেওয়া ছিল আর টাকার ফিগার এখানে দেওয়া আছে। তো এখানে ডেবিট পাশের দফা এবং ক্রেডিট পাশের যে দফাগুলো সেগুলো এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। যেটা ক্রেডিট সেটা ক্রেডিট দিকে টাকা বসা আছে, আর যেটা ডেবিট সেটা ডেবিট দিকে টাকা বসানো আছে। আর আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে নীলকালিতে আমি লিখেছি। যে নীলকালিতে যেগুলো লিখেছি এগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে, অর্থাৎ আয় বিবরণীতে যাবে। আর কালো কালিতে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে যাবে। আমাদের ডেবিট পাশে যে টাকাগুলো থাকে এগুলো হয় সম্পদ না হলে খরচ। আমাদের ডেবিট পাশের যে টাকাগুলো আছে, এই যে হিসাবের দফাসমূহ, এই দফাসমূহের টাকা যে ডেবিট পাশের যেগুলো সেগুলো হয় সম্পদ হবে না হলে খরচ হবে। আর ক্রেডিট পাশের দফাগুলো হয় আয় হবে না হলে দায় হবে। আচ্ছা, বিল্ডিং, ফার্নিচার এগুলো কালো কালিতে লেখা, এগুলো ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটে কোনগুলো যাবে? ব্যালেন্স শিটে যাবে সম্পদ এবং দায়সমূহ। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব ব্যালেন্স শিটে যাবে। আর আয় বিবরণীতে যাবে যাবতীয় আয় এবং যাবতীয় ব্যয়। তো এর মধ্যে আমাদের এগুলো পড়ে ইন্ডিকেট করতে হবে কোনটা আয় এবং কোনটা ব্যয়। আমরা প্রথমে পড়ে বুঝে নিব যে এগুলো আয় এগুলো ব্যয়। তো বিল্ডিং আমাদের সম্পদ, ফার্নিচার অ্যান্ড ফিটিং সম্পদ, পার্সেস অ্যান্ড সেলস আমাদের আয় এবং ব্যয়। পার্সেস হচ্ছে আমাদের ব্যয়, সেলস হচ্ছে আয়। ইনভেন্টরি 1/1/15 এটা পার্সেসের সঙ্গে যোগ হয়। অ্যালাউন্স ফর ব্যাড ডেবস এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে। স্যালারিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্যারিজ আউটওয়ার্ড অর্থ হচ্ছে বিক্রয়ের ভাড়া। স্টোর এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, এগুলো এক্সপেন্স লেখাই আছে, এগুলো হচ্ছে এক্সপেন্স, এগুলো আমাদের আয় বিবরণীতে যাবে। রেন্ট ইনকাম এটা হচ্ছে আয়, এটাও আয় বিবরণীতে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা হচ্ছে ব্যয়, এটা আমাদের আয় বিবরণীতে যাবে। 10% ইনভেস্টমেন্ট এটা হচ্ছে আমাদের সম্পদ, সোনিয়া ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, সোনিয়া ড্রয়িং উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়, তাই মালিকানা সত্ত্ব অ্যাকাউন্টে যাবে। আর ব্যাংক ব্যালেন্স হচ্ছে আমাদের ব্যাংকে জমানো টাকা, এটি যাবে ব্যালেন্স শিটে। তো এই হচ্ছে আমাদের এখানে দফাগুলো দেওয়া আছে। আর আমাদের এর সাথে কিছু সমন্বয় এখানে বলে দেওয়া আছে, এই সমন্বয়গুলো আমাদের করতে হবে। তারপরে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, সমন্বয় সমূহ দেওয়া আছে। 1 নম্বর বলছে ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালু অ্যাট টাকা 2,25,000 হুইচ ইনক্লুডস গুডস ও টাকা 25,000 সোল্ড বাট নোট এইট ডেলিভার্ড টু দ্য পারচেজার। বলছে ইন্ডিং ইনভেন্টরি আমাদের গণনা করা হয়েছিল 2,25,000 টাকা, এটা মূল্যায়ন করা হয়েছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুডস আছে 25,000 টাকার বিক্রিত পণ্য, যেটা আমরা বিক্রি করেছিলাম, এই যে সোল্ড 25,000 টাকার পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে। বাট নোট ইট ডেলিভার্ড টু দ্য পারচেজার, বলছে যে এখন পর্যন্ত ক্রেতার নিকট এটি সরবরাহ করা হয়নি। মানে আমাদের সমাপনী মজুত পণ্য 2,25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 25,000 টাকার মাল, বিক্রিত মাল অন্তর্ভুক্ত আছে, কিন্তু এখনও এই 25,000 টাকার মাল আমরা ক্রেতাকে প্রেরণ করি নাই বা ক্রেতার কাছে আমরা পৌঁছে দেই নাই। 2 নম্বর বলা হচ্ছে ক্রেডিট সেল অফ টাকা 2,000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। আমাদের ক্রেডিট সেল মানে বাকিতে বিক্রয় অফ টাকা 2,000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক, আমরা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করি নাই।
বাকিতে বিক্রয় 2000 টাকা আমরা বইয়ে লিপিবদ্ধ করি নাই। 3 নম্বর বলা আছে সোনিয়া হ্যাজ উইথড্রন গুডস ও টাকা 3000 ফর হার পার্সোনাল কনজাম্পশন অফ হুইচ দেয়ার ইজ নো রেকর্ডেড ইন দ্য বুকস। বলছে 3 নম্বরে যে সোনিয়া তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 3000 টাকার পণ্য উত্তোলন করেছে, যেটা এখনো বইয়ে লিপিবদ্ধ হয়নি। 4 নম্বর বলছে রাইট অফ টাকা 6000 as bad debts and make an allowance for bad debts at 5% on remaining account receivable। 4 নম্বরে বলা আছে যে 6000 টাকা কুরিন বাবদ অবলম্বন করতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% অ্যালাউন্স ফর ব্যাড ডেবস মানে কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। 5 নম্বর বলছে রেন্ট নোট ইট রিসিভ অ্যামাউন্টেড টু টাকা 12,000। 5 নম্বর বলছে যে আমরা রেন্ট এখন পর্যন্ত 12,000 টাকা গ্রহণ করি নাই, মানে আমরা পাবো কিন্তু এখন আমরা পাই নাই। 6 নম্বর বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু টাকা 2500। বলছে ইনভেস্টমেন্টের উপর 2500 টাকা সুদ বকেয়া আছে। 7 নম্বর বলছে ফার্নিচার অ্যান্ড ফিটিংস টু বি ডিপ্রিসিয়েটেড অ্যাট দ্য রেট অফ 5%। ফার্নিচার এবং ফিটিংয়ের উপর 5% অবশ্যই ধার্য করতে হবে। আমাদের এই যে ফার্নিচার এবং ফিটিংস আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার উপর 5% অবশ্যই ধার্য করতে হবে। এই তথ্যাবলীর ভিত্তিতে এবং এই ট্রায়াল ব্যালেন্সের ভিত্তিতে আমাদের করতে বলছে রিকোয়ার্ড এ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো দেখলাম আমরা 7টা অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। বি বলছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দিতে হবে। সি নাম্বার বলছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হবে। ডি নাম্বার বলছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, আমাদের শ্রেণীবিন্যাসকৃত উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হবে। ই নাম্বার বলছে ক্লোজিং এন্ট্রিজ, আমাদের সমাপনী দাখিলা দিতে হবে। এফ নাম্বার বলছে রিভার্সিং এন্ট্রিজ, আমাদের বিপরীত দাখিলা দিতে হবে। এই 6টি আমাদের করে দেখাইতে হবে। তো আমরা প্রথমে এ নাম্বার অ্যাডজাস্টিং এন্ট্রি দেখব। আমরা এখানে রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখব মেসার্স সোনিয়া ট্রেডার্স অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ মানে মূলত আমাদের জাবেদা, সমন্বয় জাবেদা দাখিলা। আমরা জাবেদার ঘর দেব 5টি, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, এই 5টি ঘর আমরা দাগাবো। প্রথমে বলছে এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুয়েড টাকা 2,25,000, যেটি বাংলা আমি পূর্বেই বললাম। 2,25,000 টাকার আমাদের এন্ডিং ইনভেন্টরি মূল্যায়ন করা হয়েছে, কিন্তু এর মধ্যে 25,000 টাকার মাল অন্তর্ভুক্ত আছে যা এখনও ক্রেতাকে সরবরাহ করা হয়নি। আমি খুব দ্রুত বলবো। তাহলে 2,25,000-এর মধ্যে যদি 25,000 অন্তর্ভুক্ত থাকে তাহলে 25,000 তো এন্ডিং ইনভেন্টরি হবে না, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা কি করব, 2,25,000 থেকে 25,000 বাদ দেব। তাহলে 2,25,000 থেকে 25,000 আমরা বাদ দেবো, লিখবো এন্ডিং ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। এন্ডিং ইনভেন্টরির জন্য জাবেদা, অল টাইম জাবেদা হচ্ছে এটা, এন্ডিং ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। আমি এখানেও নীলকালি ইউজ করেছি। এই নীলকালিটা যে লেখা আছে পারচেজ, এই পারচেজ যাবে আমাদের ইনকাম স্টেটমেন্টে। আর এটা যেটা দেওয়া আছে এন্ডিং ইনভেন্টরি আমাদের ইনকাম স্টেটমেন্টেও যাবে এবং ব্যালেন্স শিটেও যাবে। যাই হোক, পরবর্তীতে যেগুলো করব আমরা সেগুলোতে এর প্রভাব পড়বে। তারপরে 2 নম্বর আছে ক্রেডিট সেল অফ টাকা 2,000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। ক্রেডিট সেল মানে বাকিতে বিক্রয় হয়েছে 2,000 টাকা, যা এখনও লিপিবদ্ধ হয়নি। বাকিতে বিক্রয় করেছি কিন্তু লিপিবদ্ধ করা হয়নি, তাহলে লিপিবদ্ধ করতে হবে আমাদের। তাহলে বাকিতে বিক্রয় করলে আমাদের লিপিবদ্ধ হবে এই 2 নম্বর দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। বাকিতে বিক্রয় করেছি কিন্তু লিখি না, এই যে এখন লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। টাকার পরিমাণ এখানে আমি আর বলতেছি না, টাকার পরিমাণ যা আছে সেগুলো বলবে এখানে। ও আর একটা কথা, যে আমরা সমন্বয় দেখলে সবসময়ের জন্য তারিখ দিব, যে সালে করতেছি সেই সালের ডিসেম্বরে মানে শেষ তারিখটা দিব, আমরা ওই হিসাবকালে শেষ তারিখটা দিব। 3 নম্বরে বলা আছে সোনিয়া হ্যাজ উইথড্র গুডস ও টাকা 3,000 ফর পার্সোনাল কনজাম্পশন অফ হুইচ দেয়ার ইজ নো রেকর্ড ইন দ্য বুক। সোনিয়ার তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 3,000 টাকা পণ্য উত্তোলন করেছে, কিন্তু যেটা এখনও বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে উত্তোলন করলে হবে উত্তোলন হিসাব ডেবিট, আর পণ্য যেহেতু উত্তোলন করেছে ক্রয় হিসাব ক্রেডিট। 3 নম্বর দিয়ে আমরা লিখব ড্রয়িংস ডেবিট পারচেস ক্রেডিট। আর ব্যাখ্যা আমি বলতেছি না, কারণ ব্যাখ্যা বলতে গেলে সময় অনেক লেগে যাবে। টু রেকর্ড ড্রয়িংস, বা এখানে এটা আরও বড় করে লেখা যায় টু রেকর্ড গুডস উইথড্র বাই ওনার, এভাবে লেখা যায়।
যাকে ব্যাখ্যা নিজের মতো করে লেখা যায় আর কি। তারপরে 4 নম্বর লিখবো রাইট অফ টাকা 6000 অ্যাজ ব্যাড ডেপস অ্যান্ড মেক অ্যান অ্যালাউন্স ফর ব্যাড ডেপস অ্যাট 5% অন রিমেইনিং অ্যাকাউন্ট রিসিভেবল। বলছে 6000 টাকা কুড়িন ধার্য করতে হবে, অবলোপন করতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% অবশিষ্ট দেনাদারের উপর আমাদের কুড়িন সঞ্চিতি রাখতে হবে 5%। তাহলে এই 6000 টাকার এন্ট্রি আমরা আগে দিব, জাবেদা দিব। আমরা 4 নম্বর দিয়ে এখানে লিখবো অ্যালাউন্স ফর ব্যাড ডেপস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কত 6000 টাকা 6000 টাকা। তারপরে আমরা অবশিষ্ট দেনাদারের উপর 5% আমাদের কি করতে হবে, আমাদের সঞ্চিতি রাখতে হবে। অবশিষ্ট দেনাদার কোনটা বোঝাবে, আমাদের দেনাদার ছিল 3 লক্ষ, সেই 3 লক্ষ দেনাদারের সঙ্গে নতুন করে দেনাদার আমাদের বাকিতে বিক্রয় ছাড়া পড়েছিল, দেনাদার ছাড়া পড়েছিল লিখতে, সেই 2000 টাকা অ্যাড হবে। অ্যাড হওয়ার পর 3,02,000 হবে। 3,02,000 হওয়ার পর সেই 3,02,000 টাকা দেনাদারের মধ্যে থেকে 6,000 টাকা আমরা পাবো না, 6,000 টাকা দেনাদার আমাদের টাকা দেবে না মনে করছি আমরা। তাহলে 6,000 টাকা আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট দেনাদার। সেই অবশিষ্ট দেনাদারের উপর কত পার্সেন্ট ধরবো, 5% ধরবো। 5% ধরলে হচ্ছে আমাদের কত 14,800 টাকা। এটা লিখবো ব্যাড ডেপস এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপস ক্রেডিট 14,800 টাকা। তারপর দেখবো 5 নম্বর রেন্ট নোট ইট রিসিভ অ্যামাউন্ট একটু টাকা 12,000, রেন্ট এখনও গ্রহণ করিনি, মানে ভাড়া এখনও গ্রহণ করিনি, কত আমরা এখন পর্যন্ত পাইনি 12,000 টাকা। তাহলে আমরা এটা ভাড়া পাবো, যেহেতু পাইনি সেহেতু আয়টা আমাদের বাকি আছে। আয় যদি বাকি থাকে তাহলে আমরা লিখবো রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট ইনকাম ক্রেডিট, রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট ইনকাম ক্রেডিট 12,000। তারপরে আছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একটু টাকা 2,500, ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট আমাদের বাকি আছে 2,500। ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট হচ্ছে আমাদের আয় যদি বাকি থাকে তাহলে এই আয়ের মতোই লিখবো, এই রেন্টের মতোই লিখবো, খালি রেন্টের জায়গায় ইন্টারেস্ট লিখবো আমরা। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট 2,500, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ক্রেডিট 2,500। তারপরে বলা আছে ফার্নিচার অ্যান্ড ফিটিং টু বি ডিপ্রিসিয়েটেড, কত 5%। ফার্নিচার এবং ফিটিংয়ের উপর আমাদের 5% অবচয় ধার্য করতে হবে। ফার্নিচার অ্যান্ড ফিটিং আছে কত, আমাদের ফার্নিচার অ্যান্ড ফিটিং আছে হচ্ছে 1 লক্ষ টাকা, তার উপর আমাদের অবচয় ধার্য করতে হবে কত 5%, 1 লক্ষর 5% 5,000 টাকা। এই অবচয়ের জন্য আমাদের জাবেদা এন্ট্রি হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার অ্যান্ড ফিটিং ক্রেডিট, কত 5,000 টাকা 5,000 টাকা। এভাবে লিখবো আমরা। এখন তারপরে একটি সমন্বয় আমাদের বাকি আছে, এখানে বলা আছে আমাদের ট্রায়াল ব্যালেন্সে 10% লোন দিয়ে আবার ব্র্যাকেটে বলা আছে 1/7/2015, অর্থাৎ 1/7/15 মানে 2015 সালের জুলাইয়ের 1 তারিখে আমরা লোনটা গ্রহণ করেছি, কত 10% সুদ দেব বলে লোন নিচ্ছি আমরা 40,000 টাকা। তাহলে এটা ডিসেম্বরের 31 অঙ্ক, তাহলে লোনটা আমরা কতদিন ইউজ করছি, 6 মাস ইউজ করছি, তার মানে 6 মাসের সুদ আমাদের দেয়নি, আমাদের দিতে হবে। তাহলে এর জন্য আমাদের সুদটা হচ্ছে আমাদের কাছে খরচ, লোনের উপর সুদটা হচ্ছে খরচ। তাহলে খরচের জন্য আমাদের জাবেদা এন্ট্রি কী হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কত টাকা হবে আমাদের ক্যালকুলেশন একটু আমরা চেষ্টা করে দেখি যে 40,000-এর 10% হচ্ছে কত, 40,000 10% 4,000 টাকা 1 বছরের সুদ। তাহলে 6 মাসের সুদ কত হবে, 12 মাসের সুদ হচ্ছে 4,000 টাকা, তাহলে 6 মাসের সুদ হচ্ছে কত 2,000 টাকা। সেটা এখানে লিখেছি যে ইন্টারেস্ট এক্সপেন্স 2,000 টাকা আর ইন্টারেস্ট পেয়েবল 2,000 টাকা। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এরপর দেখব মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। বি নাম্বার লিখব মেসার সোনিয়া ট্রেডার্স মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2015। এখানে আরেকটি কথা বলেনি, এখানে যে নীলকালিতে যেগুলো লেখা, এই নীলকালিতে এগুলোর কাজ আমাদের ইনকাম স্টেটমেন্টও হবে, আর অবশিষ্ট কালো কালিতে যেগুলো লেখা সেগুলো আমাদের ব্যালেন্স শিটে হবে। তো আমরা এখন ইনকাম স্টেটমেন্ট দেখব, এভাবে আমরা লিখব। লেখার পর আমরা এখানে একটা কথা বলে রাখি, ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2015, এই কথাটা আমাদের লিখতে হবে, মানে যে তারিখ থাকবে সে তারিখ দিব, কিন্তু কথাটা লিখতে হবে আমাদের। আর ঘর দাগাবো এভাবে, পার্টিকুলার টাকা 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 3টা ঘর দাগাবো আমরা। প্রথমে লিখবো সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ লিখে সেলস লিখবো আমরা। সেলস কোথায় পাবো, সেলস আমাদের এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স কোনটা, এটা প্রশ্নে যেটা দেওয়া আছে সেলস। এই যে সেলস এখানে দেখবো আমরা, পারচেস অ্যান্ড সেলস একসঙ্গে ছিল, এই যে পারচেস অ্যান্ড সেলস কত টাকা, এই যে এটা হচ্ছে পারচেস 5 লক্ষ টাকা আর 12,19,000 টাকা হচ্ছে সেলস। এই 12,19,000 টাকা আমরা এখানে লিখবো, 12,19,000 টাকা। তার সঙ্গে আনরেকর্ডেড সেল,
এটা সমন্বয়ে আছে, সমন্বয়গুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে। আনরেকর্ডেড সেল কোনটা, আমাদের এখানে এই যে 2 নম্বর বলা আছে ক্রেডিট সেল টাকা 2000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। 2000 টাকার সেল আমাদের কি করছে, বাকিতে বিক্রয় করেছি কিন্তু আমরা এখনো বইয়ে লিখি নাই, তাহলে এটা আমাদের সেলসের সঙ্গে যোগ হবে। তাহলে সেলস ছিল 12,19,000, এটা ছাড়া পড়েছে মানে লিখি নাই এখনো 2000 টাকা, তাহলে দুটা যোগ করলে আমাদের 12,21,000, এটা হচ্ছে নেট সেল রেভিনিউ। এখান থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড কি, কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে মূলত আমাদের ওপেনিং স্টকের সাথে পার্সেস যোগ এবং পার্সেস জনিত খরচ যোগ, সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টকটা আমরা বাদ দেব। তো আমরা ওপেনিং স্টক 2 লক্ষ টাকা, এটা কই পাইছি, এটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ওপেনিং স্টক এখানে দেওয়া আছে, এই যে ইনভেন্টরি 1/1/15 মানে বছরের শুরুতে যে ইনভেন্টরি থাকবে সেটা হচ্ছে ওপেনিং স্টক, কত দেওয়া আছে 2 লক্ষ টাকা। এটা আমরা লিখবো 2 লক্ষ টাকা, আমরা এই 2 লক্ষ টাকা এখানে লিখলাম। লেখার পর পার্সেস আমরা কী করবো, যোগ করবো, এটাও ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। সেখান থেকে আমাদের মালিক পণ্য উত্তোলন করেছিল, গুডস উইথড্র করেছিল কত 3000 টাকা, আমাদের পার্সেস করেছিল। এই ওপেনিং ইনভেন্টরি 2 লক্ষ টাকা, এর সঙ্গে পার্সেস যোগ করব, কিন্তু পার্সেস আমাদের দেওয়া আছে কত 5 লক্ষ, সেখান থেকে কিন্তু মালিক উত্তোলন করেছিল, যেটা সমন্বয় বলা আছে। এই যে সমন্বয় বলা আছে, মালিক উত্তোলন করেছিল কত, এই 3 নম্বর সমন্বয় 3000 টাকা উত্তোলন করেছিল। এই 3000 টাকা উত্তোলন আমরা কি করব, আমরা বাদ দেবো পার্সেস থেকে, পার্সেস কমে যাবে, তাহলে 4,97,000 টাকা। তাহলে ওপেনিং ইনভেন্টরির সঙ্গে আমাদের পার্সেসটা যোগ করে আমাদের যে টাকাটা থাকবে এই টাকার থেকে আবার ক্লোজিং স্টকটা বাদ দেবো। তাহলে ওপেনিংয়ের সঙ্গে পার্সেস যোগ, ক্লোজিং বাদ। ক্লোজিং স্টক কত আছে, ক্লোজিং স্টক আমাদের যেটা এর আগে বললাম যে 2,25,000 টাকা ক্লোজিং স্টক, কিন্তু এর মধ্যে আবার 25,000 টাকা অন্তর্ভুক্ত আছে, যেটা এখনও সরবরাহ করি নাই। তাহলে 25,000 টাকা আমরা বাদ যাবে, এখানে ক্লোজিং স্টক 2,25,000, সেখান থেকে আনডেলিভার্ড সেল আছে কত 25,000 দিয়ে আমরা এই পাশে পার করে দেবো 2 লক্ষ টাকা। অথবা এটা বোঝার সুবিধার জন্য করেছি, অথবা আপনারা এইভাবে দিতে পারেন মাইনাস ক্লোজিং স্টক লিখে 2,25,000 থেকে 25,000 টাকা বাদ দিয়ে আপনার ডাইরেক্ট 2 লক্ষ টাকা এখানে লিখতে পারেন। এটা না করলেও চলবে, এখানে লিখবেন 2,25,000 মাইনাস 25,000, অথবা না লিখলেও চলতো। তাহলে আপনারা বোঝার সুবিধার জন্য এটা আমি করেছি। যাই হোক, 2 লক্ষ টাকা লেখার পর এখান থেকে মাইনাস করবো, আমরা ক্লোজিং স্টকটা মাইনাস হয়, মাইনাস হওয়ার পর এটা আমরা কী করবো, টাকাটা এই পাশে পার করে দেবো। তো আমাদের সেলস রেভিনিউ হচ্ছে 12,21,000, সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাড়ালে কত 4,97,000 টাকা, এই 4,97,000 টাকা আমরা এটা থেকে বাদ দেবো। অর্থাৎ যে পণ্য বিক্রয় করেছি 12,21,000 টাকায়, সেই পণ্যে আমাদের ব্যয় হয়েছে 4,97,000 টাকা। তাহলে আমাদের সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দেয়, যেটা থাকবে সেটা নাম হচ্ছে গ্রস প্রফিট, এই সবুজ কালিতে লেখা গ্রস প্রফিট। এখন এই গ্রস প্রফিট থেকে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দেব। অপারেটিং এক্সপেন্স 2 ধরনের হয়, যেটা আমি আগে বলেছি, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স 2 ধরনের, একটা সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এই সেলিং এক্সপেন্সের মধ্যে কী কী খরচগুলো আসবে, সেলস এবং অর্থাৎ বিক্রয়জনিত যে খরচগুলো এই সেলিংয়ের মধ্যে আসবে, আর অফিসজনিত যেগুলো খরচ সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আসবে। আমাদের যে খরচগুলো এখানে আমরা ইন্ডিকেট করেছিলাম, এই যে নীল কালিতে যেগুলো লিখেছিলাম খরচ এবং আয়, এগুলো আমরা পর্যায়ক্রমে এখানে লিখব, এবং যদি কোনো সমন্বয় থাকে তাহলে সে সমন্বয়গুলো করব। প্রথমে আমরা এখানে ব্যাড ডেপস দেখব। ব্যাড ডেপস এক্সপেন্স আমাদের সমন্বয়ে ব্যাড ডেপস আমাদের কত আছে 6,000 টাকা, এখানে আমরা লিখব। সেলিং এখানে লিখবো ব্যাড ডেপস কত 6,000 টাকা ছিল, যোগ ওর সঙ্গে নিউ অ্যালাউন্স কত বাড়াইছে সমন্বয়ে, আমরা সমন্বয়ে কত ক্যালকুলেশন করলাম, এই যে এখানে 6,000 টাকা এবং 14,800 টাকা। তাহলে 6,000 এবং 14,800 এখানে আমরা লিখব 6,000 এবং 14,800, মানে নতুন দুটা যোগ করব 6,000 এবং ওর সঙ্গে হচ্ছে 14,800, দুটা যোগ করে কত হচ্ছে 20,800। 14,800 কেমনে পাইছে এখানে দেখানো হয়েছে, আমি তো পূর্বে আলোচনা করেছি। এখন এখান থেকে আমরা ওল্ড প্রভিশন বাদ দেবো, হচ্ছে পুরাতন অ্যালাউন্স ছিল। পুরাতন অ্যালাউন্স কোথায় থাকবে, পুরাতন অ্যালাউন্স থাকবে ট্রায়াল ব্যালেন্সে পুরাতন অ্যালাউন্স এখানে বলে দেওয়া আছে, এই অ্যালাউন্স ফর ব্যাড ডেপস, এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেপস কত 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা কি করব, এই অ্যালাউন্স থেকে আমরা বাদ দেব। এই যে ওল্ড প্রভিশনটা হচ্ছে 10,000 টাকা। তাহলে নতুন সমন্বয়ে যে অ্যাডজাস্টিং এন্ট্রি করলাম সেখানে এই দুটো পাইছে, এই দুটো পাওয়ার পর যোগ করলাম, যোগ করে আমার পুরাতনটা বাদ দেবো, বাদ দিয়ে এখানে লিখব। তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে আমাদের, এর কোনো সমন্বয় নেই। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্যারিজ আউটওয়ার্ড স্টোর এক্সপেন্স, এগুলোর সমন্বয় নেই। আমাদের সবগুলো খরচ আমরা লিখলাম, এখানে এই খরচগুলো পাইলাম, আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে এখানে।
এখানে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে স্টোর এক্সপেন্সে যে। তো আমাদের এগুলো সবগুলো হচ্ছে বিক্রয়জনিত খরচ। অ্যাডভার্টাইজিং এটা বিক্রয়জনিত খরচ, ক্যারিজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন, স্টোর এক্সপেন্স যে মাল যেখানে রাখছিলাম, যাই হোক সবগুলো হচ্ছে বিক্রয়জনিত খরচ, সবগুলো যোগ করলাম আমরা, যোগ করে এই পাশে পার করে দেবো। দেয়ারপর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কী আছে, স্যালারিস এক্সপেন্স, এগুলো সব ট্রায়াল ব্যালেন্স আছে, বারবার টেনে টেনে দেখালাম না। স্যালারিস এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, আর ডিপ্রিসিয়েশন আমাদের করতে বলছে 5%। আমাদের ডিপ্রিসিয়েশন এখানে বলে দেওয়া আছে যে ফার্নিচার অ্যান্ড ফিটিংয়ের উপর ডিপ্রিসিয়েশন 5% ধরতে হবে। তো স্যালারিস এক্সপেন্স আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, জেনারেল এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সও ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে স্যালারিস এক্সপেন্স, তার মধ্যে এই যে জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এটা ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা এখানে লিখলাম। আর ডিপ্রিসিয়েশন আমাদের সমন্বয় দেওয়া আসলে সেই সমন্বয় থেকে এখানে লিখলাম কত, 5,000 টাকা। সবগুলো যদি যোগ করে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে কত, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 1,74,000। তাহলে টোটাল সেলিং এক্সপেন্স হচ্ছে 2 লক্ষ, অপারেটিং এক্সপেন্সের মধ্যে টোটাল সেলিং এক্সপেন্স হচ্ছে 2,37,800 এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের হচ্ছে 1,74,000। তাহলে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুটো যোগ করে আমরা এবার পার করে দেবো। পার করে দিলে টোটাল অপারেটিং এক্সপেন্স হবে 4,11,800 টাকা। তাহলে আমাদের গ্রস প্রফিট হচ্ছে, মোট আয় হচ্ছে 7,24,000 যেটা ছিল মাইনাস করেছিলাম নেট সেল থেকে, আমরা কস্ট অফ গুডস বাদ দিয়ে যেটা বের করেছিলাম গ্রস প্রফিট, সেখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিলাম, দুটো যোগ করে বাদ দিলাম 4,11,800 টাকা। বাদ দিলে আমাদের যেটা থাকবে এখানে আটে নাই, যার কারণে আর পরের পেজে আমরা পার করে নিয়ে গেছি, যেটা থাকবে সেটার নাম হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট কত, 3,12,200 টাকা। এই 3,12,200 সাথে আমরা যোগ করবো নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম কি আছে, ইন্টারেস্ট যে ইনকাম, ইন্টারেস্ট, রেন্ট, এই যে ইনকামগুলো, এই ইনকামগুলো হচ্ছে আমাদের নন অপারেটিং ইনকাম। তো প্রথমে এখানে লিখবো রেন্ট ইনকাম। রেন্ট ইনকাম আমাদের দেওয়া ছিল এখানে, এই যে রেন্ট ইনকাম আমাদের দেওয়া ছিল 10,000 টাকা, কিন্তু আবার রেন্ট আমাদের বাকিও ছিল। রেন্ট আমরা গ্রহণ করিনি, কত এখনও 12,000 টাকা। তাহলে 12,000 টাকা গ্রহণ করি, তার মানে রেন্ট আমাদের এটা এখনও পাবো আমরা। তাহলে 10,000 ছিল আর এর সঙ্গে 12,000 টাকা যোগ হবে। তাহলে রেন্ট ইনকাম ছিল 10,000, ওর সঙ্গে বাকি আর যেটা আছে 12,000, সেটা আমরা যোগ করেছি, করে মোট হয়েছে কত, 22,000। 22,000 পার করে দিলাম। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এখানে বলে দেওয়া আছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমাদের কত ছিল, ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট বাকি ছিল 2,500 টাকা। এই 2,500 টাকা আমরা এখানে যোগ করেছি। তাহলে আমাদের নন অপারেটিং ইনকাম দুটো যোগ করে এবার পার করে দেবো 24,500 টাকা। 24,500 টাকা আমাদের অপারেটিং ইনকাম হচ্ছে কত, 3,12,200 টাকা। ওর সঙ্গে নন অপারেটিং ইনকাম যোগ করব, ইনকাম আয় হলে যোগ করব, যোগ করার পর হচ্ছে 3,36,700 টাকা। সেখান থেকে নন অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দেবো। নন অপারেটিং এক্সপেন্স কি, লোনের যে সুদের ইন্টারেস্টের যে আমরা সমন্বয় দাখিলাতে যে এন্ট্রি দিয়েছিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তো সেই ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা এই লোনের যে ইন্টারেস্ট এক্সপেন্স, সেই ইন্টারেস্ট এক্সপেন্সের যে খরচটা, সেটা আমরা নন অপারেটিং এক্সপেন্স লিখে আন্ডারলাইন করে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স অন লোন লিখে আমরা 2,000 টাকা বাদ দেবো। বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেট প্রফিট 3,34,700 টাকা। এই 3,34,700 টাকা হচ্ছে নেট প্রফিট, এই ব্যবসার লাভ। এরপর করতে বলছে সি নাম্বার, ওনার ইকুইটি স্টেটমেন্ট। ওনার ইকুইটি স্টেটমেন্ট আমরা দেখব। ওনার ইকুইটি স্টেটমেন্টে প্রথমে আমরা লিখব এভাবে, সি নাম্বার রিকোয়ার্ড সি, মেসার সোনিয়া ট্রেডার্স ওনার ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2015। আমরা ঘরে এইভাবে দেখাবো, পার্টিকুলার টাকা। ক্যাপিটাল, সোনিয়ার ক্যাপিটাল ছিল 6 লক্ষ টাকা, এটা আমাদের ছিল হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে। আর নিট ইনকাম ছিল, সোনিয়ার কত নেট ইনকাম করছে, এই যেটা বের করলাম, নেট ইনকাম 3,34,700। তার মূলধন ছিল 6 লক্ষ, তার সঙ্গে নেট ইনকাম যোগ করব, করে 9,34,700 টাকা। সেখান থেকে আমরা ড্রয়িং বাদ দেবো। ড্রয়িং 2 ধরনের ছিল, একটা ড্রয়িং ছিল এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল, একটা ড্রয়িং ছিল ট্রায়াল ব্যালেন্সে কত, 30,000, আর এটা কি পূর্ণ উত্তোলন করেছে কত, 3,000 টাকা। তাহলে 30,000 এবং 3,000 টাকা দুটো যোগ করলে মোট উত্তোলন হচ্ছে কত, তার মোট উত্তোলন হচ্ছে 33,000। 33,000 বাদ দিলে তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল, অর্থাৎ বছর শেষে যে মূলধন, সেই মূলধনটাই এটা 9,01,700 টাকা। এটা হচ্ছে বছর শেষে মূলধন। এটা হচ্ছে আমাদের ওনার ইকুইটি স্টেটমেন্ট, অর্থাৎ মালিকানা সত্ত্বের বিবরণীর, অর্থাৎ মালিক যে সত্ত্ব যেগুলো পাবে সেগুলো এখানে আমাদের হিসাব করতে হবে, যেগুলো পাবে বা যেগুলো বাদ যাবে সেগুলো এখানে হিসাব করতে হবে। তারপর দেখব ডি নাম্বার, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমাদের শ্রেণীবিন্যাসকৃত উদ্বৃত্তপত্র করতে হবে। ডি নাম্বার,
এখন ডি নাম্বার আমরা করব এখানে ডি নাম্বার মেসার্স সোনিয়া ট্রেডার্স ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31, 2015। আমরা ঘর দেখাবো পার্টিকুলার টাকা টাকা টাকা, তিনটা ঘর দেখাবো। প্রথমে লিখবে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা ব্যাংক ব্যালেন্স, আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে কত, 50,000। আর অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে কিছু ক্যালকুলেশনে করতে হবে আমাদের। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 3 লক্ষ, সেটার সঙ্গে যোগ করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আনরেকর্ডেড, আমাদের 2 নাম্বার যেটা সমন্বয় ছিল, এই যেখানে যে 2 নাম্বার সমন্বয় ছিল, ক্রেডিট বাদ পড়েছিল কত, 2,000 টাকা, এর আগে যে আলোচনা করলাম, সেটা যোগ হবে কত, 2,000 টাকা, তাহলে 3,02,000 টাকা। সেখান থেকে আবার ব্যাড ডেটস বাবদ আমাদের বাদ যাবে কত, 6,000 টাকা, বাদ গেলে 2,96,000 টাকা। 2,96,000 টাকা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, অবশিষ্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এখন সেখান থেকে বাদ দেব নিউ অ্যালাউন্স। নিউ অ্যালাউন্স বার হয়েছে কত আমাদের সমন্বয়ে, নিউ অ্যালাউন্স বাদ বের করেছে 14,800 টাকা, তাহলে 14,800 টাকা আমরা বাদ দেবো। বাদ দিলে 2,81,200 টাকা আমাদের এখানে লিখতে হবে। তাহলে অবশিষ্ট আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল দাঁড়াচ্ছে 2,81,200 টাকা। তারপরে ক্লোজিং স্টক আমাদের 2,25,000, কিন্তু 25,000 সরবরাহ করি নাই, তাহলে অবশিষ্ট আমাদের স্টক কত থাকবে, 2 লক্ষ টাকা। রেন্ট রিসিভেবল কত হবে, রেন্ট রিসিভেবল আমাদের যে ভাড়া বাকি ছিল সেই 12,000 টাকা আমরা আয় হিসেবে দেখাইছি, এবং 12,000 টাকা আমরা এখানে আমাদের সম্পদ হিসেবে দেখাতে হবে, যেহেতু টাকাটা পাইনি, এখনও পাবো। আরেকটা কথা বলি, এটা আগে বলার দরকার ছিল, আমাদের সমন্বয়ের যে দফাগুলো, এটা সবসময়ের জন্য 2বার কাজ হবে। সমন্বয়ের যে টাকাগুলো আছে সবসময়ের জন্য 2বার কাজ হবে, 2 জায়গায় যাবে। আর আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে টাকা আছে সবসময়ের জন্য 1বার ব্যবহারে হবে। এগুলা এই টাকাগুলো 1বার ব্যবহার হবে, আর এই টাকাগুলো সর্বনিম্ন 2বার ব্যবহার হবে, এটা মনে রাখবেন। এটা আগে বলা উচিত ছিল। তো যাই হোক, আমাদের ক্লোজিং স্টকটা 2 লক্ষ টাকা, তারপরে রেন্ট রিসিভেবল 12,000 টাকা, যেটা আমাদের বাকি ছিল, একটা আয় বিবরণীতে দেখাইছে, আর একটা সম্পদ হিসাবে দেখাতে হবে। আর একটা আছে ইন্টারেস্ট রিসিভেবল, আমাদের ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট বাকি ছিল কত, 2,500 টাকা, সেটা 2,500 টাকা এখানে লিখবো। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট কত হবে, এই সবগুলো ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করলে সবগুলো যোগ করলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট 5,45,700 টাকা। আর ফিক্সড অ্যাসেট আছে কি কি, স্থায়ী সম্পদ, আমাদের স্থায়ী সম্পদ আছে, বিল্ডিং আছে 7 লক্ষ টাকা, ফার্নিচার অ্যান্ড ফিটিং আছে 1 লক্ষ টাকা, সেখান থেকে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 5,000 বাদ দেবো, বাদ দিলে আমাদের 95,000 টাকা থাকবে। তারপরে আছে 5%, এখানে ইনভেস্টমেন্ট 50% হয়ে গেছে, কিন্তু 50% হবে না, এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে 10% ইনভেস্টমেন্ট, এখানে লিখতে হবে 10% ইনভেস্টমেন্ট, ভুলে 50% হয়ে গেছে। 10% ইনভেস্টমেন্ট 50,000 টাকা দেওয়া আছে, তাহলে সবগুলা যদি আমরা যোগ করি তাহলে 8,45,000 টাকা হয়। তাহলে আমাদের ফিক্সড অ্যাসেট হচ্ছে কত, 8,45,000। কারেন্ট অ্যাসেট হচ্ছে 5,45,700, আর ফিক্সড অ্যাসেট হচ্ছে টোটাল ফিক্সড অ্যাসেট 8,45,000, দুটা যোগ করলে 13,90,700। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 13,90,700। তারপরে আমরা দেখব লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি। লাইবিলিটি এবং ওনার ইকুইটি যোগ করলে আমাদের এই অ্যাসেটের সমানই হবে, অর্থাৎ দায় এবং মালিকানার সত্ত্ব সমান আমাদের অ্যাসেট। তাহলে আমাদের দায় কত আছে, কারেন্ট লাইবিলিটি, দায়টা প্রথমে দেখব কারেন্ট লাইবিলিটি কী আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, ইন্টারেস্ট পেয়েবল আছে। অ্যাকাউন্টস পেয়েবল কত আছে, আমাদের অঙ্কে দেওয়া আছে 4,47,000 টাকা, আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। আর ইন্টারেস্ট পেয়েবল, আমাদের যে ঋণের উপর সুদ বাকি ছিল, সেই ঋণের উপর সুদ 2,000 টাকা বাকি ছিল, সেটা আমরা প্রদেয় সুদ, এটা আমাদের দিতে হবে, তাই দায়। এটা কারেন্ট লাইবিলিটিতে লিখেছি 4,47,000, এর সঙ্গে 2,000 টাকা যোগ করলে এটা পার করে দিলাম। আর লং টার্ম লাইবিলিটি আছে 10% লোন আমাদের নেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে কত, 40,000 টাকা, এই দুটো যোগ করলে 4,89,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল দায় হচ্ছে 4,89,000 টাকা। এর সঙ্গে ওনার ইকুইটি আমরা যোগ করব। ওনার ইকুইটি কত আছে, ক্যাপিটাল, সোনিয়া ক্যাপিটাল, আমাদের এন্ডিং ক্যাপিটাল কত দাঁড়াইছে, এন্ডিং ওনার ইকুইটি স্টেটমেন্ট আমরা এখানে বের করলাম, এই যে 9,01,700, এই ওনার ইকুইটিটা আমরা এখানে লিখবো, সোনিয়াস ক্যাপিটাল 9,01,700, এই দুটো যে দায় এবং ক্যাপিটাল যোগ করলে 13,90,700। এই টোটাল লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি হচ্ছে কত, 13,90,700, ওর সাথে এই 13,90,700 সাথে এই টোটাল অ্যাসেটটা মিলে যাবে। টোটাল অ্যাসেট হচ্ছে 13,90,700 এবং টোটাল লাইবিলিটি এবং ওনার ইকুইটি হচ্ছে 13,90,700। এই হচ্ছে আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তারপরে দেখব ক্লোজিং এন্ট্রিজ। এখন দেখব ক্লোজিং এন্ট্রিজ। তো ক্লোজিং এন্ট্রিজ দেখার জন্য আমাদের প্রথমে লিখব মেসার্স সোনিয়া ট্রেডার্স ক্লোজিং এন্ট্রিজ। আমাদের জাবেদার ঘর যেভাবে দেখে সেভাবে দেখে নেব আমরা, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। তো ক্লোজিং এন্ট্রি আমাদের এখানে 4 ধরনের দফা
ক্লোজ করে দিতে হয়। একটা হচ্ছে যাবতীয় খরচ, একটা হচ্ছে যাবতীয় আয়, আর নেট ইনকাম এবং উত্তোলন। আর যদি আমাদের যৌথ মূলধনী কারবার হয় তাহলে সেক্ষেত্রে রিটেন আর্নিং বা আরেকটা হচ্ছে ডিভিডেন্ড। ক্লোজিং এন্ট্রি এখানে সাধারণত 4 ধরনের দফা আমরা বন্ধ করে দেবো। একটা হচ্ছে যাবতীয় খরচ, একটা যাবতীয় আয়, আরেকটা হচ্ছে নেট ইনকাম, আর একটা হচ্ছে উত্তোলন। এই 4টি আমাদের খরচ। এই যাবতীয় খরচ কি আছে আমাদের এখানে যাবতীয় খরচ বলতে এখানে এগুলো তো হচ্ছে খরচের হিসাবে, এই যে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের আয়টা তো এটা যে এই যে সেলস রেভিনিউ আয়, আর আমাদের নন অপারেটিং ইনকাম রেন্ট এবং ইন্টারেস্ট, এই 3টা আয়। সেলস আয়, আর রেন্ট ইনকাম আয়, আর ইন্টারেস্ট ইনকাম, এটা হচ্ছে আয়। এই 3টা আয়। আর ব্যয় তাছাড়া সবই ব্যয়। আমাদের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কত? 4,97,000 কস্ট অফ গুডস সোল্ড। তারপরে আছে আমাদের কি ব্যাড ডেপস কত বাড়াইছে ক্যালকুলেশন করে 10,800 টাকা। 10,800 টাকা ব্যাড ডেপস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 21, এগুলো সবগুলো আমাদের ব্যয়। সবগুলো ব্যয় আমরা কি করব এখানে লিখব। আগে ব্যয়গুলো হয় ডেবিট, আগে যখন আমরা করছি ব্যয়গুলো হচ্ছে ডেবিট, কিন্তু সেই ডেবিট দফাগুলোকে আমরা ক্রেডিট করব, আর ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট ডেবিট লিখব। ইনকাম সামারি ডেবিট, আর যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয় আমরা ক্রেডিটে লিখব। কস্ট অফ গুডস সোল্ড, স্যালারিজ, ব্যাড ডেটস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্যারিড আউটওয়ার্ড, তারপর স্টোর এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, যতগুলো এক্সপেন্স আমরা ইনকাম স্টেটমেন্টে ইউজ করছি সবগুলো এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এই টাকার পরিমাণ জেলা আমরা বসাইছি ইনকাম স্টেটমেন্ট, সবগুলো বসে এই সবগুলো যোগ করে আমরা ডেবিটে লিখবো, ইনকাম সামারি ডেবিট। আর লিখবো টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট, যতগুলো এক্সপেন্স আছে সবগুলো এক্সপেন্স অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দেবো। তারপরে ঠিক এক্সপেন্সের মতো আমাদের আয়গুলো আমরা বন্ধ করে দেবো। আয় সবসময় যেন ক্রেডিট হয়, আয়ের জাবেদা সবসময় যেন ক্রেডিট। তো ক্রেডিট হলে আমরা যখন বন্ধ করে দেব তখন এটা ডেবিট লিখবো। সেলস রেভিনিউস আমরা বন্ধ করে দেবো 12,21,000 টাকা। রেন্ট ইনকাম বন্ধ করে দেবো 22,000 টাকা। এবং ইন্টারেস্ট ইনকাম আমরা 2,500 টাকা, যেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে লিখেছি সেগুলা আমরা লিখবো ডেবিট, আর ইনকাম সামারি লিখবো ক্রেডিট। কত টাকা? সবগুলো যোগ করে যেটা হবে 12,45,000 টাকা। তারপরে আমরা নেট ইনকাম আমরা যেটা বের করেছি, নেট ইনকাম কত বের করেছি 3,34,700 টাকা। এই 3,34,700 টাকা আমরা বন্ধ করে দেব। নেট ইনকাম বন্ধের বেলায় লিখতে হবে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল বেড়ে যাবে, ইনকাম সামারি ডেবিট 3,34,700 আর ক্যাপিটাল ক্রেডিট 3,34,700। এটা হচ্ছে নেট ইনকাম বন্ধের জাবেদা। তারপরে আমরা উত্তোলন, মালিক যে উত্তোলন করেছিল 33,000 টাকা, সেই উত্তোলনটা বন্ধ করে দেবো। উত্তোলন বন্ধ করে ক্যাপিটাল কমে যাবে, মালিকানা শত কমে যাবে, তাই ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। অর্থাৎ আগে যে ড্রয়িং ডেবিট হয়েছিল সেই ড্রয়িংটাকে এখন ক্রেডিট করে দেবো, আমরা বন্ধ করে দেবো হিসাব। তো ক্যাপিটাল ডেবিট এবং ড্রয়িং ক্রেডিট 33,000। তো এই 4 ধরনের এন্ট্রি আমাদের ক্লোজিং এন্ট্রি দিতে হবে। 4 ধরনের দফার ক্লোজিং এন্ট্রি দিবে। এটা হচ্ছে আয়, ব্যয়, নেট ইনকাম এবং আমাদের ড্রয়িং। তারপরে আমরা দেখব রিভার্সিং এন্ট্রিজ। সবার শেষে আছে রিভার্সিং এন্ট্রিজ এফ। রিভার্সিং এন্ট্রিতে বলা আছে যে মেসার সোনিয়া ট্রেডার্স রিভার্সিং এন্ট্রিজ, আমাদের এরকম জাবেদার ঘর দাগে নেব। আমাদের বকেয়া আয় এবং বকেয়া ব্যয়ের আমরা রিভার্সিং এন্ট্রি দেব। তো এখানে আমাদের বকেয়া আয় কী ছিল? রেন্ট ইনকাম আমাদের বকেয়া ছিল, সেই রেন্ট ইনকাম আমরা এখন উল্টে দিব। এখানে আমাদের সমন্বয় জাবেদা যেটা দেওয়া ছিল, এখানে লক্ষ্য করুন আমাদের সমন্বয় জাবেদা রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট ইনকাম ক্রেডিট, এটা জাস্ট উল্টে দিব। উল্টে দিলে রিভার্সিং অর্থ হচ্ছে উল্টানো। রিভার্সিং এন্ট্রি মানে উল্টানো দেখিলা, মানে রেন্ট ইনকাম এখন ডেবিট, রেন্ট রিসিভেবল ক্রেডিট। আর এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট করব, ইন্টারেস্ট পেবল ডেবিট করব। রেন্ট ইনকাম ডেবিট আর রেন্ট রিসিভেবল ক্রেডিট, আর ইন্টারেস্ট পেবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, এগুলো আমরা উল্টে দেব। এই হচ্ছে আমাদের রিভার্সিং দেখিলা। এই হচ্ছে আমাদের রিভার্সিং এন্ট্রিজ, যে যাবতীয় আয় এবং যাবতীয় ব্যয় যেগুলো আছে সেগুলো আমরা উল্টে দেবো আর কি। আজকের টিউটোরিয়ালের পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো প্রিয় ভাইরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।